হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যকে যখন তার হাসপাতালে নিয়ে আসা হয়, সূর্যকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। বলে, স্যার আপনি এসেছেন এতদিন পরে, আপনাকে দেখে কী যে ভালো লাগছে জানি না, বলে বোঝাতে পারবো না। ওরা কে গো? আমাকে চেনে ওরা? কি করে আমার সঙ্গে এতটা কথা বলছে? সবাই খানিকটা অবাক হয়ে যায়। বলে, স্যারের কি হয়েছে? একজন অসুস্থ পেশেন্ট এসে ডাক্তারবাবুর হাত ধরে, বলে, আপনার জন্য আজকে আমি বেঁচে আছি, সুস্থ আছি। আপনি কেমন আছেন বলুন তো? এই কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারছি না। ডাক্তারবাবুর এরকম অবস্থা কি করে হলো আমি তো বুঝতে পারছি না। তখনই দুজন বাচ্চা বল খেলতে খেলতে সূর্যর কাছে এসে বলটা পড়ে। সূর্য বলে, আমি খেলবো, আমাকে দাও। বলটা নিয়ে বারবার মেঝেতে মারছি, আর নিচ থেকে বলটা উপরে উঠছে, সেগুলো ধরছে। এটাই সূর্যর খেলা। এগুলো পরিস্থিতি দেখে সোনারূপা সূর্যকে থামানোর চেষ্টা করে, বলে, এই বলটা দিয়ে দাও, ওরা খেলবে তো। না, আমি খেলবো আগে, ওদের দিয়ে দাও বলছি। তুমি এরকম করো না, দেখো লোকে তোমাকে পচা বলবে। জানো তো, ডাক্তারবাবু এখানে এসে সত্যিই খুব খুশি। আমার খুব ভালো লাগছে উর্মি। আজকে অনেক দিন পরে ওনার মুখে আমি হাসি দেখতে পেলাম। ওনার কাজের জায়গায় এসে হয়তো উনি বেশি করে রিকভারি করবেন। হ্যাঁ, ঠিক বলেছো বৌদিদি। দেখো না দাদাই কীরকম সুস্থ হয়ে গেছে। ওকে দেখলে মনেই হচ্ছে না যে ও অসুস্থ একজন মানুষ। এই সব কিছুর জন্য আমাকে ইরাকে ধন্যবাদ দেওয়া উচিত। দিদি, বারবার করে তুই ওর কথা ভাবিস না তো। পেছন ফিরে দেখতে পারে ইরা সেখানে নেই। যখন সবাই সূর্যকে নিয়ে ব্যস্ত ছিল, তখনই ইরা পাশ কাটিয়ে সেখান থেকে সূর্যর কেবিনে ঢুকে যায়, গিয়ে লাইটটা জ্বালিয়ে দেয়, আর ভাবতে লাগে যে না, যেভাবেই হোক এই সমস্ত ড্রয়ারগুলো তাকে খুঁজতে হবে। হাত দিতে গেলে একটা ড্রয়ারের মধ্যে তখনই ভিক্টর হাত ধরে ফেলে। এরপরে দীপা পেছন থেকে এসে বলছে, কি ব্যাপার ইরা? ইরা তুমি কোথায়? চিৎকার শুনে ভিক্টরকে ধাক্কা মেরে নানাভাবে টেবিলের নিচে ঢুকিয়ে দেয় ইরা। কোনোভাবে ভিক্টর এবং ইরা যে একই ঘরে একসঙ্গে রয়েছে সেটা বুঝতে দেয় না দীপাকে। কি ব্যাপার, তুমি কাউকে কিছু না বলে এই ঘরে চলে এলে যে? কি ঘটনা হয়েছে আমাকে বলবে সেটা? দেখো না, তুমি তো অধিকারের লড়াই লড়বে না, তাহলে এখন আবার কেন এসেছে চুরি করে এখানে? সবাই তোমার স্বামীর জন্য প্রার্থনা করছে, তাকে ভালো মন্দ বলছে, অথচ তুমি সেখানে নেই। তুমি এই পরামর্শটা দিলে, অথচ তুমি সেটা দেখবে না কি হলো না হলো একজন ডাক্তার হিসাবে? আর বলবেন না, সূর্য আমাকে অনেকবার বলেছিল মোহনপুরে থাকতে, যে ইরা, আমার একটা নিজের চেম্বার রয়েছে, সেখানে তোমাকে একদিন নিয়ে যাব, আর সেখানে গেলে তোমার সত্যিই খুব ভালো লাগবে। তাই আমি এখানে এসে ওনার চেম্বারে লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলাম যে আসলে ওনার চেম্বারটা কতটা সুন্দর। আমরা তো এখানে কলকাতায় আসতেই চেয়েছিলাম। মাঝপথে অ্যাক্সিডেন্টটা যদি না হতো, এরকম বিপর্যয় না ঘটতো, তাহলে হয়তো এত কিছু হতো না। আর যার জন্যই আজকে আমাকে এই সব কিছু লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে। আমার জীবনটা, কপালটা সোনা দিয়ে মোড়ানো তো, তাই এরকম ঝুটঝামেলা আমাকে সহ্য করতে হচ্ছে, যেগুলো আমি কখনো চাইনি, আর যার কারণে আমি এখানে এসেছি। দেখো, তোমার সব কথা বাজে, কোনো কথাই বিশ্বাস করি না আমরা। এই কথাগুলো বিশ্বাসের যোগ্য নয় দিদি, তুই কোনো কথাও শুনবি না। ও মেয়েটা মোটেও যে সুবিধের নয়, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। এদিকে সূর্য নানাভাবে দাঁড়িয়ে আছে, তখনই একজন বুড়ি ঠাম্মি চলে আসে, বলে, কি রে, আমাকে চিনতে পারছিস না? এই ভিক্ষুক বুড়িকে কেউ সম্মান করতো না। ওই ভালো মেয়েটা কোথায় বলতো? ও একটা সময় ওই আমাকে অনেক আদর যত্ন করেছে। তুই আর ও মিলেই তো এই হাসপাতালে আমাকে ফ্রিতে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিয়েছিস। এখন থেকে আমি, আমার নাতি নাতনি সবার জন্য ওষুধ নিয়ে যাই ফ্রিতেই। তোদের খুব ভালো হোক। তুই আমার দিকে এরকম করে তাকিয়েছিস কেন? তুমি কে গো? তোমাকে তুমি চিনতে পারছি না। তখনই রূপা হাত টেনে বুড়ি দিদাকে সাইডে নিয়ে যায়, বলে, এসো তুমি। রূপা আর হিংসুকুটি হচ্ছে ডাক্তারবাবুর মেয়ে, আর তুমি যাকে ভালো মেয়ে বলছো সে আমার মা। বাবার কিচ্ছু মনে নেই, বাবা ছোট বাচ্চা হয়ে গেছে, কোনো কিছুই তার মাথায় এখন স্মরণ নেই। কি করব আমরা বলো? বাবার সামনে বলো না যে আমরা ওনার মেয়ে হই আর উনি আমাদের বাবা হয়। তুমি চিন্তা করো না মেয়ে, আমি কাউকে কিচ্ছু বলবো না। সূর্যর কাছে গিয়ে আদর করে দেয়, বলে, কি ব্যাপার, লক্ষ্মী হচ্ছে ওই মেয়েটা, আর নারায়ণ ছাড়া কি তার ঘর সম্পূর্ণ হয়? তাড়াতাড়ি নারায়ণকে সুস্থ হয়ে উঠতে হবে, লক্ষ্মীর কাছে ফিরে যেতে হবে, বুঝতে পেরেছো? এই বলে বুড়িদা চলে যায়। সূর্য বলে, দীপা কোথায়? দীপা তাহলে আমার লক্ষ্মী? এই সমস্ত কিছু বলে সূর্যর অনেকটাই মনে পড়ে যায়, কিন্তু কোনোভাবে সূর্য ইরার সামনে অভিনয়টা চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দেয় না। দীপা যখন বারবার জেরা করছে ইরাকে, তখনই সেখানে সোনারূপা সূর্য চলে আসে। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কতবার করে তোমাকে খুঁজছিলাম। তুমি এরকম করে সবসময় আমাকে ছেড়ে চলে যাও কেন? হ্যাঁ, আমার কিন্তু মোটেও ভালো লাগে না। আর এই, তুমি এখান থেকে যাও বলছি। তুমি এখানে কি করছো? তোমাকে এখানে কিন্তু একদম থাকতে দেবো না। হঠাৎ সূর্যর চেয়ারটার দিকে নজর পড়ে, বলে, বাহ, চেয়ারটা তো খুব সুন্দর। হাত দিয়ে শুতিয়ে বলে, বাহ, টেবিলটাও অনেক সুন্দর করে সাজানো রয়েছে, আপনার কিছু মনে পড়ছে?
তখনই সূর্যর মনে পড়ে পেশেন্ট দেখার আবছা আবছা স্মৃতি। এরপরে মনে হয় যে এই টেবিলে একটা ল্যাপটপ ছিল। ঠিক বলছেন আপনি। আর কিছু মনে পড়েছে? কি ছিল আর বলুন। না, আমার কিচ্ছু মনে পড়ছে না, এই বলে সূর্য রেগে সেখান থেকে চলে যায়। তার কিছুই মনে পড়ছে না, ভালো লাগছে না বলেই। সূর্যকে এরকম করে বেরিয়ে যেতে দেখে দীপা এবং উর্মিও তার পিছু পিছু চলে যায়। যখন ইরা বলে যে আসুন, আমি আপনাকে সমস্তটা দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে, তখনই সূর্য আরও বেশি করে রেগে যায়। ইরাকে পেছন থেকে ডেকে নেয় ভিক্টর। বলে, কি ব্যাপার, তুমি আমাকে এরকম করে বাঁচালে কেন আজকে? কারণ তোমার এবং আমার উদ্দেশ্যটা একই। তার মানে ওই লোকগুলোর হয়ে তুমি কাজ করছো? হ্যাঁ, কিন্তু তোমার আর আমার কাজের ধরনটা শুধুমাত্র আলাদা। কি করে? বুঝতেই তো পারছো কি করে। আমি সূর্যের কাছে থেকে সমস্ত কিছু খুঁজে বের করার চেষ্টা করছি, আর তুমি আড়াল থেকে এগুলো করছো। তবে হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কিন্তু একই রকম। ভিক্টর ভাবে যে না, দীপা তাকে বলেছিল তুমি হয় ভালোর পথ বেছে নাও, না হলে খারাপের। তোমাকে একটা মানুষ খুব ভালোবাসে, আর সে কিন্তু তিস্তা। তোমাকে সেগুলো বুঝতে হবে। কিন্তু ভিক্টরের মাথায় একটাই প্ল্যান, যে তাকে টাকা ইনকাম করতে হবে, যেভাবেই হোক না কেন এই টাকাটা তাকে হাতিয়ে নিতে হবে। আর তার বাইরে কোনো কিছু সে ভাবতে পারছে। ইরার মুখ থেকে যখন সমস্ত কথা শুনতে পারে, তখন ভিক্টর বোঝে যে ইরা আসলেই সুবিধার মেয়ে নয়। যেভাবেই হোক না কেন ইরা যা কিছু করছে সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। সূর্য বাড়ি আসার জন্য অস্থির হয়ে উঠেছে। দীপা সোনারূপাকে নিয়ে বলে, চলুন গাড়িতে উঠুন, আমরা বাড়ি যাব। জয়কে সহ বাড়ি আসতে চাই। তখনই তিস্তা বলে, আমি ভিক্টরকে কোথাও পাচ্ছি না, আমি ভেতরে যাই, গিয়ে দেখি, আমি আসছি। দীপা সূর্যকে নিয়ে বাড়ি চলে আসে। এরপরে তিস্তা যায়, গিয়ে দেখতে পারে যে সেখানে কথা বলছে ভিক্টর এবং ইরা। তাদের দুজনকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়, কোনো কথা শুনতে পারে না। এরপরে ইরা কাঁদো কাঁদো মুখ করে সেখান থেকে চলে যায়, কিছু তিস্তাকে বুঝতে না দিয়ে। ভিক্টরকে এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ওর সঙ্গে তুমি আলাদা করে একলা কি কথা বলছিলে? কিছু না, ও আমাদের বাড়িতে এসেছে থেকে আমার সন্দেহ হচ্ছে। ওই মেয়েটা মোটেও কিন্তু সুবিধের নয়। যেভাবেই হোক আমি ওর ওপর নজর রাখছিলাম। দাদা এর এই চেম্বারে এসে ও ঢুকেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে, তাছাড়া কেন আসবে? ভিক্টর তুমি এত ভালো, এই বলে জড়িয়ে ধরে। দুজনে এরপরে বাড়ি ফিরে যায়। তারপরে সোনারূপাকে নিয়ে আইসক্রিম আনতে যায়। এদিকে ডাক্তার সান্যাল চলে এসেছে। তাকে সূর্য দেখেই চিনে ফেলে, জড়িয়ে ধরে। আগে থেকেই তো সূর্য খুব ভালোবাসতো তাকে। বাহ, সূর্যর আস্তে আস্তে স্মৃতি ফিরে আসছে। খুব সেই দিন দেরি নেই যেখানে সূর্য নিজের সমস্ত স্মৃতি ফিরে পাবে, নিজে নতুন করে বাঁচতে পারবে। কারণ আমি জানি সূর্যর যে রিকভারি আমি দেখতে পাচ্ছি, সেটাতে ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তার জন্য পরিবারের সব সদস্যরা যেভাবে সাপোর্ট করছে, এর থেকে বড় পাওনার কিচ্ছু হতে পারে না। অ্যাক্সিডেন্টের পরে ও যাদের যাদের দেখেছে তাদের ভোলেনি, এটাই তো ভালো সাইন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি নতুন করে, সেগুলোও চলবে, পুরনোগুলোও চলবে। তখন ইরা হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢোকে। ইরাকে দেখে কেমন যেন ডাক্তার সান্যালের চেনা চেনা মনে হয়। বলে, এই তোমাকে আমি কোথাও দেখেছি? ইরা চিৎকার দিয়ে ওঠে, বলে, না। এত জোরে চিৎকার করছো কেন? না মানে আমি বাইরে থেকে এসেছি তো, তাই আর কি। কেন বলুন তো? কিছু না। ইরা এরকম করে আশ্চর্যভাবে চিৎকার করে উঠল, আমার মনে হচ্ছে ইরা কিছু লুকানোর চেষ্টা করছে। দীপা খুব চিন্তিত, কি হবে কি করবে না করবে সেগুলো নিয়ে। সূর্যর এরকম অবস্থা, সূর্য আদৌ কতদিনে রিকভারি করবে, সেই সব নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে দীপা। ডাক্তার সান্যাল বলে, আমাকে এবার যেতে হবে, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। কি ব্যাপার মা? দীপা তুমি বলো না, কি হয়েছে? দেখুন না, ইরা মেয়েটা ডাক্তারবাবুর বর্তমান স্ত্রী। সে কোথায় ছিল এতদিন, কি করেছে আমরা কেউ জানি না, হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসেছে। ডাক্তারবাবুর এই অবস্থায় কখনো পাশে ছিল না, হঠাৎ কিছুদিন হলো আমাদের বাড়িতে এসে ডাক্তারবাবুর উপর অধিকার ফলাচ্ছে। কিন্তু উনি কোনোভাবেই ইরাকে সহ্য করতে পারে না, বারবার নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছে। এইসব কিছুর পেছনে কি উদ্দেশ্য আমি জানি না, মনে হচ্ছে বিপদ আমাদের পিছে ছাড়েনি, আর তাই ডাক্তারবাবুকে আরও চোখে চোখে রাখতে হবে। আজকে সূর্যকে দেখে সত্যি আমার যে ধারণাগুলো ছিল সেগুলো পাল্টে গেল। আমি সত্যিই খুশি যে সূর্যর মতো একজন মানুষের ট্রিটমেন্ট আমি করতে পারছি। ডাক্তার সান্যাল চলে যায়। পরের দিন সকালে ইরা সেনগুপ্ত বাড়িতে রয়েছে। দীপার বাবা এসে দেখে অবাক হয়ে যায়, বলে, ওই তো সূর্যর বর্তমান স্ত্রী ফিরে এসেছে। দীপা তুই আমাকে একটা বারের জন্য জানালি না কেন? কি দোষ করেছিলাম আমি? এই বলে চিৎকার চেঁচামেচি করে নিজের মেয়ের সঙ্গে বুক ব্যথা করতে শুরু করে। তখনই সে অসুস্থ হয়ে যায় সূর্যর সামনে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যের দীপার কথা মনে পড়লেও ইরাকে দেখে অভিনয় চালালো। দীপার বাবা অসুস্থ হলো। আজকে যেভাবে দীপার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, বাবা হিসেবে সেটা কখনো মেনে নিতে পারছে না। আর তার কারণে দীপার বাবা দীপাকে উপর রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে, যেহেতু বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যায়। সেনগুপ্ত পরিবারের সবাই সূর্যর শ্বশুরমশাইকে নিয়ে অস্থির হয়ে উঠেছে।
তার কি হলো, কিভাবে তাকে সুস্থ করা যায়, এই সব কিছু নিয়ে। এর মধ্যে সূর্য কি আদৌ পারবে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করতে? একের পর এক সূর্য কি এবার নিজের স্মৃতিগুলো ফিরে পাচ্ছে না পাবে, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।